সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত আপনাদের সবাইকে আরটিভির বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান দ্বিমত সহমত মতামত অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডক্টর সৈয়দ শাইখ ইমতিয়াজ। প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচনের সহায়ক সরকার বিতর্ক। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি। উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রিয় দর্শক, চাইলে আপনি এই আলোচনায় অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দা দেখানোর নম্বরে আপনি ফোন করতে পারেন এবং জানাতে পারেন আপনার মতামত কিংবা কোনো প্রশ্ন। এবারে চলুন যাওয়া যাক মূল আলোচনায়। আপনারা জানেন, সম্প্রতি নির্বাচন কমিশন নির্বাচনের রোড ম্যাপ কিংবা পথ নকশা ঘোষণা করেছে এবং আওয়ামী লীগ মনে করছে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু বিএনপি বলছে নির্বাচনের সময় সহায়ক সরকার প্রয়োজন। এটি নিয়ে আমাদের দেশে চলছে বিতর্ক। এই বিতর্ককে ঘিরেই আজকে আমরা আলোচনা করব। আমি প্রথমেই বিএনপির একজন প্রথিতযশা নেতা শামসুজ্জামান দুদু, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন, তার কাছে আসব। এই নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির অবস্থাটা কি? জি, আপনাকে ধন্যবাদ। যারা টেলিভিশনের সামনে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, দেশে বিদেশে সকলকে ধন্যবাদ, অভিনন্দন। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আপনি আমাদের ডেকেছেন এবং আলোচনার জন্য বলেছেন। এখন বিএনপি বা ২০ দল কি চাচ্ছে, নির্বাচনের সহায়ক সরকার বা কোন সরকারের আন্ডারে তারা নির্বাচন করবে? আমরা কিন্তু এই প্রসঙ্গটি 2014 মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়, দুটি অপশন রেখে যে আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারে হতে পারে, এটি পার্লামেন্টের সিদ্ধান্ত নেবে। পার্লামেন্ট এই দুটি ব্যবস্থা বাদ দিয়ে, দুটি নির্বাচনের কথা বাদ দিয়ে তারা যেটা সুপ্রিম কোর্ট রায় দেন সেটা, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। মজার ব্যাপার হচ্ছে যে বিএনপির কাছে তত্ত্বাবধায়ক আইন চাওয়া চেয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত এবং অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দল তুমুল আন্দোলন গড়ে তুলেছিল 94, 95, 96। তারই প্রেক্ষিতে কিন্তু একটি নির্বাচনও হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি 96-এ 15 ফেব্রুয়ারি। সেই পার্লামেন্টে এই আইনটি পাশ হয় তত্ত্বাবধায়ক সরকারে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের হাতে সেই তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ যখন ক্ষমতা এবং পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল, তারা এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। এই বাতিল করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সংকটটা ঘনীভূত হয়। অর্থাৎ আওয়ামী লীগ একসময় বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকারের আন্ডারে তারা নির্বাচন করতে চায়নি। তখন সংবিধানে ব্যবস্থা ছিল, আজকের যে ব্যবস্থা ওই একই ব্যবস্থা ছিল। তারা সেই সময় একটি মাত্র সিট মাগুরাতে একটা নির্বাচনকে ইস্যু করে তারা এটা করতে চায়নি। এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের 2014 আগে 91 থেকে এই ব্যবস্থাটা চলে আসছিল। তো 2014 5 জানুয়ারি যে নির্বাচন হয় সেটা তত্ত্বাবধায়ক সরকারের বাইরে দলীয় সরকারের অধীনে। এবং এই দলীয় সরকারে হওয়ার প্রেক্ষিতে কী ধরনের নির্বাচন হয় 2014 5 জানুয়ারি, যে 154 জন, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত 154 জন সদস্যের সমন্বয়ে সরকারি গঠন হয়ে যায়। এটা বাংলাদেশের রাজনীতিতে না, সারা বিশ্বে এই ধরনের ঘটনা খুব বিরল ঘটনা, নাই বললেই চলে। সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা কিন্তু বলেছিলাম যে সহায়ক সরকার হোক বা অন্য যে কোনো সরকারে হোক, দলীয় সরকারের বাইরে, যেটাকে আমরা সহায়ক সরকার নাম দিয়েছি, এর বাইরে একটি ব্যবস্থা করা হোক এবং এর জন্যে একটা আলোচনার ব্যবস্থা হোক। কিন্তু সেই জিনিসটা আজ পর্যন্ত হয় নাই এবং এই সংঘাতটা থেকেই গেছে, এই মতো পার্থক্যটা থেকেই গেছে। আমার যেটা ধারণা যে বাংলাদেশের সংকট থেকে বেরিয়ে আসার জন্যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য, প্রত্যক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেটা সংবিধানের একটি ভাষা,
একটা নির্বাচন হওয়ার দরকার এবং সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে, যারা যে জয়লাভ করবে, সেটা আওয়ামী লীগ অথবা বিএনপি 14 দল বা 20 দল বা অন্য কোনো ফ্রন্ট, তারা সরকার গঠন করবে। কিন্তু এর বাইরে যদি ঘটনাটা থাকে, তাহলে যে বিতর্কটা আমরা 2014 5ই জানুয়ারি দেখেছি, তার থেকে খুব একটা বেরিয়ে আসতে পারবো এটা আমার কাছে মনে হয় না। এই সহায়ক সরকারের রূপরেখাটা কি আপনাদের? এই রূপরেখাটা আনুষ্ঠানিকভাবে, যেমন আমরা প্রধান নির্বাচন কমিশন, গত নির্বাচন কমিশন রকিব সাহেবের শেষ হয়ে যাওয়ার পরে আমরা আলোচনার মধ্য দিয়ে গঠনের কথা বলেছিলাম এবং তখনও এই প্রশ্নটা এসেছিল যে সে কোনভাবে হবে। আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে একটা রূপরেখা ঘোষণা করেছিলেন, প্রেসিডেন্ট সেটিকে অভিনন্দন জানিয়ে তার প্রেক্ষিতে আলোচনা শুরু করেছিলেন এবং আলোচনার প্রথম দল হিসাবে বিএনপির সঙ্গে তিনি আলোচনা করছেন, পর্যায়ক্রমে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন। আমরা মনে করি এটা একটা শুভ উদ্যোগ ছিল সেই আলোচনা। এখন আমাদের নেত্রী প্রায় আমাদের রূপরেখা প্রায় চূড়ান্ত, উনি দেশে চিকিৎসার জন্য গেছেন, ফিরে আসার পরেই এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা বিএনপির পক্ষ থেকে আমরা করব এবং তখন এটা বিস্তারিত বলবেন। আচ্ছা, আমি ধীরেন্দ্র দেব সৌম্য আপনার কাছে আসবো। শামসুজ্জামান দুদু যেটা বলছিলেন যে সহায়ক সরকার, যদি উনি ঐতিহাসিক প্রেক্ষিতটা তুলে ধরেছেন এবং তুলে ধরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, এই তত্ত্বাবধায়ক সরকারের আদলেই আমি যতটুকু বুঝতে পেরেছি যে এক ধরনের অরাজনৈতিক সরকার ব্যবস্থা তারা হয়তো চাইবেন। তো আওয়ামী লীগের একজন দায়িত্বপ্রাপ্ত এবং বিশিষ্ট নেতা হিসেবে আপনার কি মতামত? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বিএনপি নেতা দুদুভাই, জাতীয় পার্টির হুইপ সাহেব, সবাইকে আমি ধন্যবাদ দিই এবং আমার প্রিয় দর্শক মণ্ডলী দেশে বিদেশ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। দুদু সাহেব অত্যন্ত সরল ভাষায় ওনার কাহিনীগুলো বর্ণনা করেছেন এবং এই কাহিনীর মধ্যে একটা কথা হচ্ছে যে আপনারা কি তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে গেলেন? এক, আপনারা কি আপনাদের নেত্রী ঘোষিত অবরোধ অনির্দিষ্টকালের জন্য এটাকে আপনি তুলে নিয়েছেন? এবং আজ পর্যন্ত আপনারা যে আলোচনার কথা বলেন, এই আলোচনা হবে কীভাবে? ক্ষেত্র কে প্রস্তুত করবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো সেই দিনই আপনাদের নেত্রীকে আমরা দাওয়াত করেছি, গণভবনে ডিনারে দাওয়াত করেছি, টেলিফোনে কথা বলেছেন, আসতে বলেছেন যে আসেন আমরা একত্রে একটা সরকার ফর্ম করি, যে সরকারের অধীন নির্বাচন হবে। সেটাই তো তত্ত্বাবধায়ক সরকারের কথা ছিল। এবং আমাদের সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে যে টাইমটা যখন ম্যাচিউর হয়ে যাবে, টাইম শেষ হবে, তখন এই সরকারটাই যদি রাষ্ট্রপতি অনুমোদন দেন, তাহলে এই মন্ত্রিসভা ছোট আকারে তার নেতৃত্বে, যিনি প্রধানমন্ত্রী তার নেতৃত্বেই এখানে একটা সরকার হবে। এটাই হচ্ছে নিয়ম। দেশে বিদেশে আন্তর্জাতিক কোথাও নাই বাইরে থেকে লোক এনে ক্ষমতায় বসিয়ে কেউ নির্বাচন করে। তাহলে মানে আমরা আমাদেরকে বিশ্বাস করতে পারি না। আজকে আমার মনে আছে, দুদুভাইয়ের মনে থাকার কথা, সাইফুর রহমান সাহেব আপনাদের প্রয়াত নেতা, তিনি কঠোর সমালোচনা করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের। বলেছিলেন যে আমরা কি সবাই তাহলে চোর, যে একটা তত্ত্বাবধায়ক সরকার লাগবে, আমাদেরকে মানুষ বিশ্বাস করে না। এখন এই জায়গাটায় আমার কথা হচ্ছে, আজকে দেখলাম যে মওদুদ সাহেব এক জায়গায় বললেন যে সংবিধানের ভিত্তিতে একটা গ্রহণযোগ্য সরকার হতে পারে। এটা ভালো কথা বলেছেন, আসলে তো তাই। আপনার সংবিধানেই তো সব কিছু দেওয়া আছে। সংবিধান রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, ক্যাবিনেটের ক্ষমতা, আপনার নির্বাচন কমিশনের ক্ষমতা, সব কিছু তো সংবিধানে আছে। এবং আপনি যদি সংবিধানের 118, 119, 126 পড়েন, তাহলে আপনি দেখবেন যে এখানে আলাদাভাবে কোনো সহায়ক সরকারের দরকার নাই। এটা নির্বাচন কমিশনই নির্বাচনকালীন সময়ে টোটাল ক্ষমতা তার হাতে থাকে এবং এক্সিকিউটিভ কাছে যে সাহায্য চাইবেন এক্সিকিউটিভ সেই সাহায্য করতে বাধ্য। তো সুতরাং এখানে একটা নতুন করে আবার একটা সরকার আনতে হবে, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে, এগুলো হচ্ছে ঝগড়া বাঁধাবার বিষয়। আমি তো মনে করি এর মধ্যে কিন্তু উনি যে কথাটা বলছেন যে আপনি যদি দেখেন যে 90 সালের যে প্রেক্ষাপট ছিল, তারপরেও কিন্তু আমরা আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে চালু রেখেছিলাম বেশ কিছুদিন। এখন কি আমাদের সেই রাজনৈতিক আস্থা আমরা তৈরি করতে পেরেছি? এটা রাজনৈতিক আস্থা এই দেশে এখন যদি বলি তো রাগ হবে। এই দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাচন সহ সব কিছু ধ্বংস করা হয়েছে 75-এর পরে, টোটাল ক্রাশ করে দেওয়া হয়েছে। এবং ওনারা আজকে যত মিঠা মিঠা কথা বলেন, ওনাদের রাষ্ট্রপতির প্রতি কোনো আস্থা নাই।
ওনাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা নাই, ওনাদের বিচার বিভাগের প্রতি আস্থা নাই, ওনাদের আপনার নির্বাচন কমিশনের প্রতি আস্থা নাই, ওনাদের স্পিকারের উপর আস্থা নাই, সংসদের উপর আস্থা নাই। ওনাদের আস্থা আছে কোথায়? ওনারা দাঁড়াবেন কোথায়? ওনাদের পায়ে নিচে তো মাটি নাই, কোথায় দাঁড়াবেন ওনারা? এবং যেটা আপনি বলেছেন গুরুত্বপূর্ণ, যে হ্যাঁ একটা প্রেক্ষাপট ছিল যে আমরা যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে পরবর্তীকালে বিএনপি এবং আমরা একত্রেই স্বৈরাচার পতনের আন্দোলন করেছিলাম, তখন কি আমরা বুঝেছিলাম যে এই বেগম খালেদা জিয়া আবার ক্ষমতায় বসে মাগুরার মতো নির্বাচন করবে, ঢাকা 10-এর মতো নির্বাচন করবে, মিরপুরের মতো নির্বাচন করবে? মানুষ আস্থা হারাইছে। আস্থা হারাবার পরে মানুষ রাস্তায় নামছে, দাবি করতে যে আমাদের নিরপেক্ষ নির্বাচন করতে হবে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তখন বাধ্যই এই আপনার বিএনপি তখন ক্ষমতায় ছিল, তারা নিজের রাতের অন্ধকারে মাত্র কিছু সময়ের মধ্যে দ্রুত তত্ত্বাবধায়ক পদ্ধতি পাশ করে ওনারা চলে গেলেন, রিজাইন করলেন। ওইটা যখন পরে, তখন তো তাদের সকলকে নিয়েই বসা উচিত ছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকার করব, আপনারা সকলে আসেন, সহযোগিতা করেন। সেটা কিন্তু করে নাই। এমনকি আপনার তত্ত্বাবধায়ক সরকার যেটা ওনারা গঠন করতেন, তার মধ্যে যত ত্রুটি বিচ্ছুতি ছিল সেই ফাঁক দিয়ে কিন্তু কেয়ারটেকার আসছিল। এবার এটাও দুদু ভাইদের মনে রাখতে হবে যে আপনাদের একতরফা যে আপনারা সংবিধানটা পরিবর্তন করলেন, তার আইনের ফাঁক দিয়ে কিন্তু তত্ত্বাবধায়ক চলে আসছে। তারা বলছে যে হ্যাঁ আমরা কেয়ারটেকার এসে গেছে, যে আমরা কবে থাকবো ক্ষমতা কোনো নিশ্চয়তা নেই, আরেকজন প্রধানমন্ত্রী বা আরেকটা সরকার না আসা পর্যন্ত আমরা থাকবো। এই সমস্ত জটিলতাগুলো ওনারা তৈরি করেছে। তাই ওনাদের এখন সুর অনেকটা নরম। ওনাদের শুধু বলে যে নেত্রী আসলে হবে, ঈদ গেলে হবে, কোরবানি গেলে হবে, হোক। আমাদের কথা হচ্ছে যে আপনারা সহিংসতা ছাড়ুন, এবং যে সহিংস আগুন সন্ত্রাসের মাধ্যমে শত শত মানুষকে আপনারা হত্যা করেছেন, সেই জন্য আজ পর্যন্ত আপনার দল এত বক্তৃতা দেন রাস্তাঘাটে, প্রেস ক্লাবে, আপনার বিভিন্ন মঞ্চে, কিন্তু কখনো তো এই যে অপরাধটার কথা স্বীকার করে জনগণের কাছে আপনারা ক্ষমা চান না যে আমাদের ভুল হয়েছিল। এই যে আমাদের অবরোধ ডেকে এত মানুষ আগুনে পুড়ে হত্যা করলেন, এত ক্ষতি করলেন, নির্বাচন করতে দিলেন না সুষ্ঠুভাবে, আপনারা ভোটার পিটাইলেন, আপনারা সেন্টার জ্বালাইলেন 600-র মতো, আপনারা কয়েকজন ইলেকশন অফিসার হত্যা করলেন। এই জিনিসগুলোর জন্য তো আপনাদের কোনো দুঃখ নাই, এবং আপনারা তো এটাকে ক্ষমা চেয়ে আপনারা তো সহজ সরলভাবে আসেন না। আপনারা আসলে আলোচনা হতে পারে। হ্যাঁ, আপনি যদি ইলেকশন কমিশনের 100 নির্বাচনের কনস্টিটিউশনের 118, 119, 126 যদি দেখেন, ক্লিয়ার একেবারে ইলেকশন কমিশনই আপনি দায়িত্বটা পালন করবেন, কারণ তিনি সরকারের সমস্ত এক্সিকিউটিভের কাছে যেটা চাইবে সেটাই নির্বাচন সময়কে আমরা দিতে বাধ্য, গভর্নমেন্ট দিতে বাধ্য। আচ্ছা, আপনার কাছে এই বিষয়টা নিয়ে পরে আবার আসবো। এবার যেতে চাই বিরোধী দলের হুইপ নুরুল ইসলাম এমপি, আপনার কাছে যে কথাটি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলছিলেন যে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা যাই থাকুক না কেন, যদি আমরা সংবিধানে 118, 19 এবং 126 অনুচ্ছেদ লক্ষ্য করি, তাহলে নির্বাচন কমিশনের পক্ষেই একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব। এবং আপনাদের পার্টির কো চেয়ারম্যান GM কাদের বলেছেন বর্তমান কমিশন এখন পর্যন্ত ভালো ভূমিকা রেখেছে, তাদের অধীনে স্থানীয় সরকারের কয়েকটি নির্বাচনও ভালো হয়েছে, তাদের সন্দেহ করার মতো অবস্থা হয়নি, এটাও প্রমাণিত হয়নি যে তারা সরকারের পক্ষে কাজ করছেন। এখন দেখতে হবে শেষ পর্যন্ত কি হয়। তো এই শেষ পর্যন্ত কি হয় এটি দেখার জন্য বসে না থেকে আপনারা সরকারে আছেন, আবার বিরোধী দলেও আছেন, তো জাতীয় পার্টি কি উদ্যোগ নিচ্ছে বা নিতে চায় যার ফলে একটা সুষ্ঠু নির্বাচন কোনো ধরনের সহিংসতা ছাড়াই আমরা পেতে পারি? ধন্যবাদ প্রিয় দর্শক। আমি একটু আগে থেকে বলতে চাই যে এই যে তত্ত্বাবধায়ক সরকার, সহায়ক সরকার, এই বিষয়ে আমাদের পরিষ্কার বক্তব্য ছিল আগে থেকেই। 1990 সনে যখন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব আসে, মানে সেটাই প্রথম হলো যে একটা নির্বাচিত সরকারের উপরে অনাস্থা জ্ঞাপন করা, যে আমাদের সরকার ভালো ছিল না, আমরা স্বৈরাচার ছিলাম, আমাদের দ্বারা পরিষ্কার কথা যেটা হয়েছে, আমাদের দ্বারা ভালো নির্বাচন হওয়া সম্ভব নয়, আমাদের উপরে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, কমিউনিস্ট পার্টি, এই দেশে সবাই কেউ আস্থা রাখতে পারেনি। এটা তারাই প্রথম নিয়ে এসছে যে একটা নিরপেক্ষ সরকার, সে শুধুই নির্বাচন করবে, তারপরে হ্যান্ডওভার করে দিয়ে চলে যাবে। কিন্তু আমরা তখনই কিন্তু বলেছি যে এই তত্ত্বাবধায়ক সরকার আমরা বিশ্বাস করি না, এই তত্ত্বাবধায়ক সরকার দেশ কোনো কিছু সমাধান হতে পারে না, একটা নির্বাচিত সরকারের উপরই আস্থা রাখতে হবে। কিন্তু 90-এর পরে আমরা কিন্তু
আস্থা রেখেছি। আমাদের 90-এর পরে তত্ত্বাবধায়ক সরকারের রূপ আমরা দেখেছি যে এটা বিএনপি আওয়ামী লীগ অন্য দলের পক্ষে নিরপেক্ষ হলো, আমাদের জন্য তারা নিরপেক্ষ ছিল না। আমাদেরকে কথাও বলতে দেওয়া হয়নি, মাঠেও যেতে দেওয়া হয়নি। কিন্তু আমরা নির্বাচন করেছি, 90 আমরা নির্বাচন করেছি। আমরা জেনেছি যে হয়তো বা ক্ষমতায় যেতে পারবো না, তারপরেও আমরা নির্বাচন করেছি। তার পরবর্তীতে এসে কিন্তু আমাদের কথাটাই আজকে বিএনপি আওয়ামী লীগ দুই দলই বলছে, দুই জোটই বলছে যে যখন বিএনপি ক্ষমতায় চলে গেল 91, তখন আওয়ামী লীগ বলেছে যে এখানে নির্বাচন সুষ্ঠু হয়নি, এবং দীর্ঘ সময় আওয়ামী লীগ পার্লামেন্টে কিন্তু সেভাবে উপস্থিত হয়নি। আবার 96 যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, 96 তো, তখন কিন্তু বিএনপি বলেছে যে ভালো নির্বাচন হয়নি, এবং পরপর সবাইকে স্বৈরাচার বলা শুরু করেছে। কিন্তু আমরা সবসময় কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো রাস্তা নাই। আমরা নির্বাচন করেছি, নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু তারপরে আপনার 96-এর 15ই ফেব্রুয়ারির যে নির্বাচন আমরা দেখলাম, তখন বিএনপি ক্ষমতায় থেকে এটাকে অস্বীকার করলো, মানে তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করলো আন্দোলন সংগ্রামের কারণে, এবং তারা যে একটা দুর্বল নির্বাচন করলো, একদলীয় নির্বাচন করলো, তখন এটা তারা একটা সংবিধানের মধ্যে নিয়ে আসলো, নিয়ে এসে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসলো, নির্বাচন হলো। আমরা মনে করি যে একটা নির্বাচিত জনপ্রতিনিধি যারা, তাদের ওপরই আমাদের বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রেখে সরকারের যে সংস্থাগুলো আছে, নির্বাচন কমিশন, এটাকে শক্তিশালী করতে হবে। এটার কোথায় কোথায় দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলো আমাদের খুঁজে বের করতে হবে, বের করে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে। এই সুষ্ঠু নির্বাচন করতে গিয়ে আমাদেরকে সবাই ঐক্যমতের সঙ্গে কাজ করতে হবে। এই যে আমরা কোনো দল বলে নো হাসিনা, কোনো দল নো খালেদা জিয়া, নো এরশাদ, এইটা না, এইটা করে কখনোই সুষ্ঠু নির্বাচন করা যাবে না। একে অপরের উপর আস্থা রাখতে হবে এবং নির্বাচনটা ভালো করার ব্যবস্থা করতে হবে। কিভাবে আমরা ভালো করতে পারি এবং জনগণ নির্বাচনে অংশগ্রহণ করতে ক্ষমতা। সেক্ষেত্রে আপনাদের নিজেদের কোনো স্পেসিফিক সাজেশন আছে কিনা, বা আপনারা এই যে আমাদের ইলেকশন কমিশন যে রোডম্যাপ, যে পথ নকশার ঘোষণা দিয়েছে, সেক্ষেত্রে আপনাদের না, আমরা তো বলছি যে নির্বাচন কমিশন, এই নতুন নির্বাচন কমিশন হওয়ার পরে এখন পর্যন্ত তাদের কোনো ত্রুটি আমরা দেখতে পাইনি। অতএব আমরা আস্থা রাখছি যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। এবং এখন আমার কাছে মনে হয় যে বিএনপিও যেভাবে কথা বলছে, এইভাবে যদি কথা আগে থেকেই বলতো, 2014 যে নির্বাচনের কথা দুদুভাই বললেন, 2014 5ই জানুয়ারি যে নির্বাচন, এখানে আমি বুঝি না যে সংবিধান যদি আমরা মানি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার তো বিধান আছে। আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন, তাহলে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে, এটা তো সাংবিধানিক নিয়ম। সেখানে যে কারণেই হোক আপনি নির্বাচনে আসলেন না, এটা অ্যানাদার ম্যাটার। কিন্তু নির্বাচনে তো আসেননি, এটা সত্য। কিন্তু যে নির্বাচনে গিয়েছে সে তো সংবিধান অনুযায়ী নির্বাচিত হবেই, 154 হোক 160 হোক, এইটা তো আজকে কখনোই আমরা বলতে পারবো না যেটা নির্বাচন নয়। যেটা বিএনপি বা অন্যান্য দল বলছে যে নির্বাচন হয়নি, ভোট ছাড়া সংসদ, এইটা তো সাংবিধানিক কথা নয়। আমাদেরকে সংবিধানের ভিতর থেকেই রাজনীতি করতে হবে, সংবিধানের ভিতর থেকে কথা বলতে হবে। আজকে গণতন্ত্র কথা যেটা আমরা বলি, আমি জাস্ট আপনাকে একটু বলতে চাই, যদি আপনি কিছু মনে না করেন, যে আসলে তাহলে কি আপনারা মনে করছেন যে সরকারে রাজনৈতিক সরকার ক্ষমতায় রেখেও আমাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব? অবশ্যই এটা প্রমাণিত হয়েছে যে আমরা নির্বাচিত সরকারকে বিশ্বাস না করে এক তত্ত্বাবধায়ক দল সরকার নিয়ে এসে, অনেকেই বলছে দল নিরপেক্ষ সরকার বা নিরপেক্ষ মানুষ দিয়ে সরকার, কেউ তো নিরপেক্ষ নয়। যে ভোটার, যে ভোট দেয়, সে তো কখনো নিরপেক্ষ নয়।
কোনো না কোনো মার্কায় তো সে ভোট দিচ্ছে। না, কিন্তু নির্বাচন যারা পরিচালনা করছে হ্যাঁ, তাদের তো এক ধরনের নিরপেক্ষতার অন্তত এই দায়িত্বটুকু পালনের ক্ষেত্রে থাকা প্রয়োজন, তাদের নিরপেক্ষ হওয়া অবশ্যই প্রয়োজন। অবশ্যই অবশ্যই সেটা হলো নির্বাচন কমিশনের যে নিয়ম আছে, যে নিয়ম কানুনের মধ্যে দিয়ে নির্বাচন করার কথা, এটাকে আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি এবং নির্বাচন কমিশনকে আরও স্ট্রেনথেন করি, এবং আমার মনে হয় যে আমাদের দেশে নির্বাচন কমিশনের যেসব নিয়ম কানুন আছে যথেষ্ট তারা শক্তিশালী, যদি তারা প্রয়োগ করে, তারা যদি মনে করে যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করব, সেক্ষেত্রে সরকারেরও সহযোগিতা লাগবে, আমরা যারা রাজনীতি করছি তাদের সহযোগিতা লাগবে। আপনি যদি কিছু মনে না লাগবে। করেন, একটা টেলিফোন আছে, একজন দর্শক লাইনে রয়েছেন, প্লিজ আপনার পরিচয় নামটা বলে কোত্থেকে বলছেন একটু প্রশ্নটা করুন। জি জি শুনছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি চুয়াডাঙ্গা থেকে বিপ্লব বলছি। জি বিপ্লব সাহেব বলুন। আমার প্রশ্নটা হলো যে আওয়ামী লীগের এমপি সাহেবের কাছে, উনি বললেন যে যে নির্বাচনটা বিএনপির যে অবস্থা, হ্যাঁ, যে বিএনপির পায়ের তলায় মাঠ নেয়, তো আমার কাছে কথা হলো যে নিরপেক্ষ একটা নির্বাচন কেন ওনারা দিতে এত ভয় পাচ্ছে? আচ্ছা, আপনার প্রশ্নটি শুনেছি। জি জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আপনার কাছে প্রশ্ন কি? ধন্যবাদ। এবং যিনি শ্রোতা বা দর্শক, এটা সাহসিক প্রশ্ন করেছেন। জি, আমরা ভয় পাবো কেন? এদেশে এখন এই মুহূর্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা এই সর্বকালের সবচেয়ে বেশি জনপ্রিয়তা আওয়ামী লীগের, এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট। এবং আমরা সাংবিধানিকভাবে নির্বাচিত হয়েছি, আমরা একটি সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি আগেও ক্ষমতায় ছিলেন। ভয় পাওয়ার তো আমাদের কিছু নাই। ভয় তো তারা পায় যারা নির্বাচন ঠেকাতে চায়, যারা ভোটারদেরকে রাস্তাঘাটে ধান খেতে ফেলায় পিটাই থেকে ভোট দিতে যাইতে পারবে না, যারা ভোট কেন্দ্র পোড়াই দিয়েছে, যারা আপনার প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসারকে যারা হত্যা করছে, ভয় তো তারা পায়। আমরা ভয় পাবো কেন? ভয়ের তো কোনো কারণ নাই। নির্বাচন হবে, আপনি দেখতে থাকুন, সুন্দর নির্বাচন হবে, এবং সংবিধান মোতাবেক যেভাবে হওয়া উচিত বৈধভাবেই এই দেশে নির্বাচন হবে। আচ্ছা, ধন্যবাদ। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসতে চাই। যে কথাটি একটু আগে আমরা শুনছিলাম নুরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে, যে নির্বাচনকালীন সরকার থাকুক আর রাজনৈতিক সরকারই থাকুক না, সহায়ক সরকার থাকুক, রাজনৈতিক সরকারই থাকুক না কেন, যদি নির্বাচন কমিশনকে স্ট্রেংথেন করা যায়, সাপোর্ট দেওয়া যায়, সেটাকে শক্তিশালী ভূমিকা রাখতে সাহায্য করা যায়, তাহলে ওনার মতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আপনি কি মনে করেন? জি, ওটা যে সম্ভব কিনা জি, সেটা 2014 5 জানুয়ারি নির্বাচন দেখবে, ওটা সংবিধানের আওতায় হয়েছিল। তো এত খারাপ নির্বাচন, এত ভয়ঙ্কর নির্বাচন, এবং যেটাকে প্রধানমন্ত্রী নিজেই বলছেন এরকম প্রশ্নবদ্ধ নির্বাচন তিনি আর চান না, নিজেই বলেছেন। সংবিধানে তার এমপিদেরকে বলেছেন এবার নিজের থেকে হয়ে আসতে হবে, এর আগে আমি করে নিয়ে আসছি, কি করে আনছেন, এরকম কোনো কথা বলে না, এভাবে বলেন। এগুলো পত্রিকায় আসছে, বলা ঠিক না, এটা রেকর্ড। পত্রিকা থেকে আসছে, এবং পত্রিকার কথা বলি না না, এটা এভাবে বলেন না। এই কথা যখন একটু শুনবে না, তখন আবার দিলের মধ্যে তো কেঁপে উঠবে। না না, কে বলবে না, আমাদের খালি যারা 72 থেকে 75-এর মধ্যে গণতন্ত্রের কথা বলে এসে, আওয়ামী লীগের একটা ব্যাপার আছে, যা বলবে তা করবে না, যা করবে তা কখনো বলবে না। আওয়ামী লীগ পর্যন্ত তারা কবরে নিয়ে গেছে। আওয়ামী লীগ ব্যান্ড করে দিয়েছে, জাসদ ব্যান্ড, ন্যাব ব্যান্ড, সকল রাজনৈতিক দল ব্যান্ড। এই কথা বলে কিন্তু তারা ক্ষমতায় আসেনি। তারা গণতন্ত্র দেবে, এক নেতা এক দেশ, এর বাইরে কেউ কথা বলতে পারবে না। 72-75 সকল রাজনৈতিক দল যেমন ব্যান্ড, সকল সংবাদপত্র 4টি বাতিল। আমি একটু এই যে সাহায্য করি, সকল পত্রিকা সুপ্রিম কোর্টকে, ন্যাশনাল লিডার, সুপ্রিম কোর্টকে রাষ্ট্রপতির অফিসের আন্ডারে নিয়ে আসা। কোন পার্টিটা ব্যান্ড হয়েছিল বাংলাদেশে? আপনাকে মৌলিক অধিকার নাই, কেড়ে নেওয়া হয়েছে। একদল মৌলিক অধিকার নাই। দেশের মধ্যে যে পরিস্থিতি হয়েছিল সেটাকে অন্ধকার যুগের সঙ্গে তুলনা করা যায় না। যেটা গণতন্ত্র ছিল না, আমার প্রশ্ন যেটা ছিল ডিক্টেটরশিপ। নো কথা শুনেন না কেন, এটা শুনতে খারাপ লাগবে। সেই গণতান্ত্রিক হীনতার কারণে
ভয়ঙ্কর একটা পরিস্থিতি বাংলাদেশে হয়ে যায়। যদি গণতন্ত্র থাকতো, নির্বাচন থাকতো, গণতন্ত্র থাকতো, বিরোধী দল থাকতো, সরকারি দল থাকতো, বিরোধী বাদ প্রতিবাদ থাকতো, সে একটা ভয়ঙ্কর একটা দিনের মধ্যে আমরা ছিলাম। পরিবর্তনের ধারায় সকল রাজনৈতিক দল আবার ফিরে আসে, এমনকি আওয়ামী লীগ ফিরে আসে, জিয়ার জামানায় ফিরে আসে, আর জনাব শেখ মুজিবুর রহমানের জামানায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়। জাসদ ফিরে আসে, আমি একটা প্রশ্ন ফিরে আসে ন্যাপ, ফিরে আসে অন্যান্য রাজনৈতিক দল, বিএনপির জন্ম হয়, সকল সংবাদপত্র আবার প্রকাশিত হতে থাকে, নির্বাচনী ব্যবস্থা ফিরে আসে। এই ফিরে আসাটাকে আপনি অন্ধকারে বলছেন, কেড়ে নেওয়াটা কি তাহলে উজ্জ্বল দিন? এই সময় কথাটা শেষ করলে আমি একটা প্রশ্ন আছে, আমি ওটা নিব, আপনি একটু শেষ করেন, তারপর আমি প্রশ্নটা নিব। সেই সময়ের একটা মাগুড়া নির্বাচন নিয়ে বিতর্কে আপনি তত্ত্বাবধায়ক, আর এখন আপনার একটা সরকারই হচ্ছে বিতর্কিত, কোনো নির্বাচন নাই, তখন আপনার দলীয় সরকারের অধীনে করতে হবে। সুতরাং আপনি মনে করছেন যে আসলে যত মনে করার বিষয় না তো, এটা মনে করার বিষয়, এটা বাস্তবতা, এটা মনে করার বিষয় না, এটা হলো বাস্তবতা। এক মিরপুরের কথা শুনলাম আর মাগুরার কথা শুনলাম। আমি প্রশ্নটা নিয়ে আবার আপনার এই পয়েন্টে আসবো, যে প্রশ্নটি করেছে আপনি এটার উত্তর দিবেন। জি প্রিয় দর্শক, প্রশ্নটি করুন, কার কাছে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ জি জি বলেন। হ্যালো জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আবুল কাসেম আনসারী। জি আনসারী থেকে বলছি। জি বলুন। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নটি কার কাছে আপনার? অবস্থার পরিপ্রেক্ষিতে। আচ্ছা, দুদু ভাইয়ের কাছে। জি। এবং এই আবার বিশেষ পরিপ্রেক্ষিতে বিএনপির আমলে তত্ত্বাবধায়ক সরকারের যে অবস্থাটা নিয়েছিল তারাই তো নষ্ট করছে আমাদের দিনের আমলে, আবার তারা এই প্রশ্নটা করে কেন? তত্ত্বাবধায়ক তারাই তো নষ্ট করছে। আচ্ছা, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, ধন্যবাদ আনসারী ভাই। আমি দুদু ভাই প্রশ্ন উত্তর দিবেন কিনা এবং যা বলছিলেন আপনি। হ্যাঁ, তত্ত্বাবধায়ক একটু খারাপ, আমি প্রশ্নটা অ্যান্সার করে দিই। জি। যে আওয়ামী লীগ বিএনপি তত্ত্বাবধায়কে একটা ঠ্যাং ভেঙে ফেলছে, তো একটা ঠ্যাং তো প্লাস্টার করতে পারতো আওয়ামী লীগ। আচ্ছা। হাত ভেঙে ফেলছে, হাতটা তো প্লাস্টার করতে পারতো, আরো ভালো করতে পারতো, কিন্তু এইটাকে আরো কবরের ভিতরে ফেলে দিলাম। ধরো বিএনপি খারাপ করছে, এটাকে বাতিল করে দিলাম, জবাই করে ফেললাম। ওই আন্দোলনটা তো আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দল করেছিল এবং কম বেশি এটা গ্রহণযোগ্য একটা পর্যায়ে গিয়েছিল। এমনকি 96-এ প্রধানমন্ত্রী ক্ষমতায় গিয়ে বলেছিলেন এমন একটা ব্যবস্থা তত্ত্বাবধায়ক এটা রপ্তানি করা যায়। সেই পার্লামেন্টে আমি সদস্য ছিলাম, বাবু ধীরেন্দ্রনাথ দত্ত সেই পার্লামেন্টের মন্ত্রী ছিলেন, আমরা একসঙ্গে ছিলাম। বিতর্ক অনেক আছে, অনেক কথা বলা যাবে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলা যাবে, বিএনপির বিরুদ্ধে বলা যাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের দরকার। সকলের অংশগ্রহণে একটি নির্বাচন করা। আপনি এই দেশে সমস্ত ব্যবস্থা হয়েছে, একদল হয়েছে, এই দেশে আপনার দলীয় সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হয়েছে, কম বেশি সব জায়গায় ঘুরে মেশে দেখা যাবে তত্ত্বাবধায়কের এখানে। এখানে ইসলাম সাহেব একটা খুব ভালো কথা বলছিলেন যে তারা এই তত্ত্বাবধায়কের বিপক্ষে, তাদের বিরুদ্ধে আন্দোলনটাই হচ্ছে তত্ত্বাবধানের, দলীয় সরকারের বাইরে। তারা এটা সমর্থন করে কি করে? দুই হচ্ছে সর্বশেষ নির্বাচনে দুটো পার্টি ছিল, জাতীয় পার্টি, তাদের ভিতরে এরশাদ সাহেব নির্বাচন প্রত্যাহার করেছেন আর রওশন এরশাদ সাহেব ইলেকশন করেছেন। উনি কোন দলভুক্ত আমি জানি না, আমাদের কোনো ইলেকশন ছাড়া এমপি হয়েছেন এরশাদ সাহেব, অর্থাৎ হাসপাতাল থেকে উনি গেছেন শপথ নিতে। সেই জন্য আমি জাতীয় পার্টির যে অবস্থাটা, সেই অবস্থাটা না আমি এখন আর কথা বলতে চাই না, কারণ এটা অনেক বিতর্কিত একটি ঘটনা। সব দলেরই আছে সেই বিতর্ক। না, তারা আসলে ইলেকশন, আমরা যেমন নির্বাচন বর্জন করেছি না, আমি যেমন নির্বাচন বর্জন করেছি, বাইরে কিছু নাই, ওনারা নির্বাচন বর্জন করছেন না করেন, এটার একটা ঘটনা। ওনারা হলো সরকারি দল, যেমন আওয়ামী লীগ সরকারি দল। আচ্ছা, আমি অবশ্য আপনাকে এখন আওয়ামী লীগ সরকারি দল, ওনারা সরকারি দল, একই সঙ্গে আমার বিরোধী দল। আচ্ছা, আমি একটু আপনাকে এই প্রশ্নটা ব্যাক করবো যে আনসারী যে প্রশ্নটি করেছিলেন আমাদের একজন দর্শক, তত্ত্বাবধায়ক ব্যবস্থার ব্যাপারে উনি যে প্রশ্নটি করেছেন তার উত্তরটিকে আপনি সংক্ষেপে দিয়েছেন যে বিএনপি ভুল করলেও আওয়ামী লীগ সেটা কেন, যদি তার অভিযোগে যে আপনারা এটা ধ্বংস করেছেন, যদি করে থাকে বিএনপি তার বক্তব্য অনুযায়ী, তা আওয়ামী লীগের এটা ভালো করতে অসুবিধা ছিল। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হলো তার কথাটাই আমি স্বীকার করে নিচ্ছি
যে যদি বিএনপি খারাপ করে থাকে তত্ত্বাবধায়ক, তা আওয়ামী লীগকে ধ্বংস করার, এই আমার বন্ধুটা এই কথা বলতে পারে যে আওয়ামী লীগ কেন ধ্বংস করলে আওয়ামী লীগের বন্ধু কি জবাব দেবেন, সেটা কিন্তু বলেনি। আমরা খারাপ করেছি। আচ্ছা, ধন্যবাদ। আমি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আপনার কাছে আসবো, যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আলোচনাটা হচ্ছিল বিরতির আগে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যার টুকু যদি আমরা ওভারলুক করতে পারি কিংবা সেই সমস্যাটুকু যদি কাটিয়ে উঠতে পারি, তাহলে এটি একটি ভালো ব্যবস্থা হতে পারে বলে শামসুজ্জামান দুদু মনে করেন। এই বিষয়ে এইটা শুনুন, এটা এখন তত্ত্বাবধায়ক সরকার আসবে না, এটা ধরলাম, কোনো তত্ত্বাবধায়ক হবে না। এই সংবিধানের মধ্য থেকে আজকে যেটা মওদুদ সাহেব বলেছেন যে এই সংবিধানের মাধ্যমে সমঝোতার মাধ্যমে একটা হইতে পারে, সে সমঝোতা করা তাদের দায়িত্ব। যেটা আমি আগে বলে গেছি, আপনারা কি সেই অনাদিকালের জন্য যে অবরোধ সেটাকে প্রত্যাহার করছেন? আপনারা কি এই ভুলটার জন্য এত মানুষ মারা গেল, হত্যা করলেন, তাদের কাছে কি জাতির কাছে ক্ষমা চাইছেন? আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন? আপনারা নেন নাই। আপনারা এখন আমাদেরকে বাধ্য করেন যে ওনারা আমাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনার প্রেক্ষাপট তো বিএনপিকে তৈরি করতে হবে, কারণ আপনি যদি রাজনীতি করতে চান, আর এটাও বলা ভুল যে বিএনপি এই দেশের জন্য অনিবার্য না, এটা ভুল। বিএনপি অনিবার্য দল না, অনিবার্য দল আদর্শ ভিত্তিক যারা রাজনীতি করে তারা। বিএনপির তার একেবারে অ্যাবসলিউট তার রাজনৈতিক আদর্শটা কি, দর্শনটা কি বলতে পারবে? কি দর্শন? তাহলে মিক্সার দর্শন। তাদের মধ্যে লেফট রাইট মানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল, সেই জামাত ইসলাম থেকে শুরু করে যারা কট্টর বাংলাদেশ বিরোধী, আজকে তারা তাদের উপর তারা ভর করে। তারা কীভাবে আশা করে এই দেশটা, তারা এই দেশে আবার ক্ষমতায় আসবে? তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমি প্রশ্নটা করছি। তত্ত্বাবধায়ক সরকার কিছু লাগবে না, যেটা ব্যারিস্টার মধুসূদন বলছে দ্যাট ইজ রাইট। এই সংবিধানের 18, 19 এবং 126 যদি ঠিকভাবে পর্যালোচনা করে, দুদুভাই যদি পর্যালোচনা করে, উনি দেখবেন ইট ইজ পসিবল। কোনো ঝগড়াঝাটি দরকার নেই তো। নির্বাচনে আসবেন, বলেন নির্বাচনে আসবেন, কেউ তো আপনাদেরকে জোর করে নির্বাচনে আনতে পারবে না। আর নির্বাচনে আসলে আপনাদেরকে কেউ ঠেকাতে পারবে না, নির্বাচন করবেন, এর প্রতি কি আছে? আচ্ছা, আমি জাস্ট দুদু ভাইয়ের কাছে এই প্রসঙ্গটা ধরেই আবার একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি যে প্রশ্নটি করেছেন যদি একটু ঘুরিয়ে বলি, তাহলে এ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকারি যারা গত 90 সালের পর নির্বাচিত হয়েছেন, যারা হেরেছেন, বিরোধী দলে থেকেছেন, তারা কিন্তু বলেননি যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। সেই হিসাব থেকে আমরা বলতে পারি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও আসলে কখনো আমাদেরকে বিতর্কের ঊর্ধ্বে কোনো সরকার উপহার দিতে পারেনি। তাহলে আমাদের সামনে পছন্দটা কি? আমাদের সামনে এটার আগে একটা ছোট কথা বলি যে আমাদের দাদা একটা কথা দুইবার বললেন যে বিএনপির ক্ষমা চাওয়া উচিত, আগুনের জন্য, ধ্বংসের জন্য মানুষ মারা যেত। ক্ষমা বিএনপি চাওয়ার আগে দৃষ্টান্ত আওয়ামী লীগের সৃষ্টি করতে, 40,000 বিরোধী দলের কর্মী হত্যা, নাম্বার কিভাবে বাড়ে, সকল দল বাতিল করা, গণতন্ত্র কবরস্থ করা, সুপ্রিম কোর্টের অধীনে কোর্টকে নিয়ে আসা। এই যে কথা দুদু ভাই বারবার প্লিজ আমাকে মাফ করবেন, আমি আপনাকে হবে 2014 5 জানুয়ারি ইলেকশন এই যে বলেন যে সব এই ক্ষমা চাওয়ার আগে না বাংলাদেশের রাজনীতি কোনোভাবে পরিশুদ্ধ হবে না, কোনোভাবে। ক্ষমতা আপনাকে চাইতেই হবে, আপনি তো মানুষ ক্ষমা চাবে। আপনি এমন কোন আওয়ামী লীগ আন্দোলন করেছেন যে অঞ্চল করেছেন, আপনি রজনীগন্ধা রাস্তায় নামাইছেন, আওয়ামী লীগ রজনীগন্ধার গোলাপ ফুল দিয়ে গিয়ে 94-95 পুলিশের কাছে শুকাইছে। হ্যাঁ, শেরাটনের সামনে মানুষ একেবারে গান পাউডার দিয়ে একটা কথা বারবার বলে আপনার সচিবালয়ের পাশে মানুষ পিটায় মেরে তার উপরে নৃত্য করেছে। কারা করছে? আপনি যদি জিয়াউর রহমানের অনুসারী হন, ক্ষমা চাবে, তাহলে আপনি ক্ষমা চাবে আওয়ামী লীগ, ক্ষমা চাবে যারা গণতন্ত্র হত্যা করছে তারা, দরখাস্ত করে তারপরে এসে আপনার বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের বাংলাদেশের সবথেকে আদর্শবাদী দল হচ্ছে বিএনপি। অনাদর্শ আপনার একটা নির্বাচন দেন না, যে নির্বাচন হবে, নির্বাচন ভোট দেবে, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যায়, নির্বাচন হবে, আপনি প্রস্তুত হন। গায়ের জোরে গুন্ডামি করে, আইনের নামে তথাকথিত নাম করে সমস্ত ভোট ব্যবস্থা সরকার ক্ষমতা, আমরা বাইরে ভালো নির্বাচন দিয়েছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থায়, এর বাইরে কোন নির্বাচন হয়নি। সেই নির্বাচনে যারা পরাজিত হয়েছে, সেই পরাজয়ে তারা অস্বস্তি বোধ করলো, সেই সরকারকে তারা স্বীকার করে নিয়েছে, সেখানে তারা গেছে, আলটিমেট পার্লামেন্টে গেছে। আপনার মতামত হচ্ছে যে বিরোধিতা হলেও তারা পার্লামেন্টে গিয়েছে। তুলনামূলক দলীয় সরকারের বাইরে এখনো পর্যন্ত ভালো নির্বাচন না আসার পায়তারা করে এখনো পর্যন্ত। আপনাদের মধ্যে কোনো বাংলাদেশে কোনো আলোচনা ছাড়া, বাংলাদেশে কোনো রকম যোগাযোগ ছাড়া,
কোনো ভালো ইলেকশন হবে এই কথা ভাবার কোনো কারণ হবে কেন বলো? ব্যারিস্টার মওদুদ যেটা বলেছেন আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছানোর কথা বলেছেন। সংবিধানের আওতায় হতে পারে, আলোচনায় আসেন, আসেন বসি সংবিধানটা দেখি। আপনারা তো বসবো কেন আমরা? এই দেশে বাংলাদেশে আপনি এই মাপটা- দেশে গণতন্ত্র ধ্বংস করছে, সংবিধান তার নিশ্চয়তা দেয়নি। এই দেশে ভোটাধিকার প্রয়োগে সংবিধান তার আপনি নিশ্চয়তা জাতির দেয়নি। কাছে ক্ষমা এটা চান। হলো লেখা, কিতাবি লেখা ছাড়া সংবিধান আপনি আর যদি কিছু না। এদেশের জনগণের আমি পক্ষে একটু- রাজনীতি করতে চান, আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। যে অপরাধ আপনারা করতেন রাজনীতিতে, দুর্বৃত্তায়ন, হত্যাকাণ্ড যা করছেন, এগুলো তো মাপ চাইতে হবে। মানুষ মাফ করবেন আপনাদের। আচ্ছা, আমি জনাব নুরুল ইসলাম ওমর আপনার কাছে আসবো যে এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে ডিসকাশনটা হচ্ছিল, যে উনি বলছেন, দুদু সাহেব বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা ভালো নির্বাচন উপহার দিয়েছে এবং সেটা মেনে নিয়ে বিরোধিতা থাকলেও তারা সরকারে গিয়েছে যারা বিরোধী দলে ছিল। তো এখন যে নির্বাচনকালীন সরকারের কথা যদি আমরা বলি, সহায়ক সরকারের কথাই বলি বা রাজনৈতিক সরকারের কথাই বলি না কেন, এই দুই পদ্ধতির মাঝামাঝি কোনো কিছু সম্ভব কিনা? যেমন গত নির্বাচনের আগে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখন তিনি বলেছিলেন যে বিরোধী দলে যারা আছেন তারাও সরকারের অংশ হতে পারেন, সেই জাতীয় কোনো না, এখানে আমার কাছে মনে হয় যে এই যে শুধু খালি নির্বাচন নিয়ে আলোচনা, শুধু নির্বাচন কিভাবে হবে, হইলে আমরা ক্ষমতায় যেতে পারবো, এখানে আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে অবস্থানটা বা এই দুই জোটের মধ্যে যে অবস্থানটা, সেটা হলো যে কিভাবে নির্বাচন করলে ক্ষমতায় যাওয়া যাবে। আমরা মনে করি যে ঠিক তা নয়, একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যেটা আমি মনে করি যে এর আগেও তো 2014 5ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপিকে সরকার যেভাবে আহ্বান করেছিল, আমার বিশ্বাস যে সেই আহ্বানে তার সাড়া দিয়ে তারা যদি আজকে যত বলছে যে আসেন বসেন আলোচনা করেন, এই আলোচনাটা যদি তখন হইতো, তাহলে আমার মনে হয় যে আমরা হয়তো একবারে এটা কমপ্লিট করতে পারবো না, মানে 100% সুষ্ঠু নির্বাচন এটা যে আমি মনে করি না যে এইবারই আমরা করতে পারবো। এটা অনেক দিনের পুরানো অভ্যাস মানুষের, মানে এটাকে দূর করতে হলে আমাদেরকে সময় লাগবে, আস্তে আস্তে এটাকে দূর করতে হবে, চেষ্টা করতে হবে। নির্বাচনের অনেক ধরনের সমস্যা আছে, অনেক ধরনের কারচুপি আছে, জাল ভোট দেওয়ার ব্যাপার আছে, কখনো জোর করে ভোট দেওয়ার ব্যাপার আছে, ব্যালট ছিনতাই করে ভোট দেওয়ার ব্যাপার আছে। এখানে মেজর যে ঘটনাগুলো আছে, ব্যালট ছিনতাই, তারপরে মানুষকে ভোট সেন্টারে যাইতে না দেওয়া, জোর করে ভোট দেওয়া, এই বিষয়গুলো আমরা আগে বন্ধ করে দিই। সব দল আমরা হয় যে এই রকম যেন না হয়। তা কিন্তু এখন হলো যে বিএনপি ভালো করেছে না আওয়ামী লীগ ভালো করেছে না আমরা ক্ষমতায় ছিলাম, ক্ষমতায় থাকলে ভুল ত্রুটি থাকবে, আমাদেরও কিছু ভুল ত্রুটি ছিল, আজকে আওয়ামী লীগেরও কিছু ভুল ত্রুটি ছিল, বিএনপিরও ছিল। এই ভুল ত্রুটিগুলোকে স্বীকার করে নিয়েই আমরা ভালোর দিকে যেতে আচ্ছা, ধন্যবাদ। এখানে আমার মনে হয় আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখেছেন। আমরা আশাবাদ নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে চাই। ভুল ত্রুটি সব সরকারেরই থাকবে, কিন্তু তার ভিতর থেকে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন যে অপ্রতিরোধ গতিতে 1971 সালের পর থেকেই স্বাধীন বাংলাদেশটা এগিয়ে চলছে, সেই গতিটি আমরা আরও ত্বরান্বিত করতে পারি, আরও বেগবান করতে পারি। সবাই ভালো থাকবেন এই আশাবাদ নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।